প্লিজ আম্মু, এই বিয়েটা বন্ধ করো। দেখ, তানিয়ার বাবা আর তোর বাবা সেই ছোটবেলা থেকেই বন্ধু ছিলেন, আর তারা দুজনেই চাইতেন যে তোর আর তানিয়ার বড় হলে বিয়ে হোক। কিন্তু তোরা তো এর আগেই আমাদের কাউকে না জানিয়ে বিয়ে করে ফেললি। তারপরও তুই তানিয়াকে কখনো স্ত্রীর অধিকার দিসনি। তাই তোর বাবা ওনার বন্ধুর কাছে ছোট হতে চান না বলে উনি নিজে তানিয়ার জন্য একটা পাত্র ঠিক করেছেন, যার সাথে তানিয়ার বিয়ে হবে। এক্ষুনি বরের লোকজন এসে পড়বে। মনে হয় তুই এখান থেকে চলে যাও প্লিজ, আমাদের আর কষ্ট দিস না। কথাগুলো বলেই আম্মু চলে গেলেন, আর আমি ঠাস করে মেঝেতে বসে পড়লাম। কি থেকে কি হয়ে গেল? আজ নিজের দোষে তানিয়াকে হারাতে হচ্ছে। না কিছু বলতে পারছি, আর না কিছু করতে পারছি। আম্মুর কথাগুলো শুনে আমি যেন কথা বলার ভাষায় হারিয়ে ফেলেছি। না, এইভাবে বসে থাকলে আমার চলবে না। তাই উঠে পড়লাম আর এক দৌড়ে চলে এলাম আমাদের রুমে, যেখানে তানিয়াকে সাজানো হচ্ছে। এসে দেখি যে কয়েকটা মেয়ে তানিয়াকে খুব সুন্দর করে বউয়ের সাথে সাজাচ্ছে। তার দিকে এক পলকে চেয়ে আছি। আজ তানিয়াকে এত সুন্দর লাগছে যে চোখ ফেরাতে পারছি না। তারপর ধীরে ধীরে হেঁটে তানিয়ার কাছে গেলাম। সেইখানে যেতেই তানিয়া আমায় দেখে ফেললো আর উঠে বলতে শুরু করলো, আপনি আপনি এখানে কেন? কি চাই আপনার? হ্যাঁ, আমি বেঁচে আছি কি মরে গেছি এটাই তো দেখতে এসেছেন, তাই তো? তানিয়া প্লিজ আমাকে মাফ করে দাও। বিশ্বাস করো, আমিও এই কয়েকদিনে তোমায় সত্যি ভালোবেসে ফেলেছি। প্লিজ তানিয়া, এই বিয়েটা করো না। আমায় এইবারের মতো মাফ করে দাও। দেখেন, একটু পরেই বর চলে আসবে, আর আমার এখন আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই। সো আপনি এখান থেকে যেতে পারেন। তানিয়া, আমার একটা প্লিজ চলে যান এখান থেকে, আমার আর ভালো লাগছে না। আচ্ছা যাচ্ছি, কিন্তু মনে রেখো আমি আর জীবনেও ফিরে আসবো না। ভালো থেকো। এই বলে আমি রুম থেকে বের হয়ে আসলাম। নিচে আসতেই আব্বুর সাথে দেখা। আমায় দেখে উনি বললেন, তুই আবার এই বাড়িতে পা রেখেছিস? তোকে না আমরা নিষেধ করছি যে এই বাড়িতে আর জীবনেও পা না রাখবি না? আব্বু বিশ্বাস করো, আমি সত্যি তানিয়াকে ভালোবাসি। প্লিজ এই বিয়েটা আটকাও। আমি তোমার পায়ে পড়ি। তোর মতো ছেলের সাথে আমি আমার বন্ধুর মেয়ের বিয়ে দিতে চেয়েছিলাম, আর এখন তুই আমার এই প্রতিদান দিলি। বের হয়ে যা বলছি আমার বাড়ি থেকে। আমি আর কিছু বললাম না। কোনো কথা না বলেই বাড়ি থেকে বের হয়ে আসলাম। এসেই রাস্তার ধারে দাঁড়িয়ে রইলাম। বরটা কে যে আমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে চায়, তাকে আমার দেখতেই হবে। এইভাবে প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে রইলাম, কিন্তু বরের দেখা আর মিলছে না। তার একটু পরেই বাড়ির ভিতর থেকে শোনা যাচ্ছে বর নাকি এক্ষুনি চলে আসবে। তাই আমিও রেডি হয়ে থাকলাম বরকে দেখার জন্য। তারপর আরও 10 মিনিট কেটে গেল। হঠাৎ বাড়ির ভিতর থেকে আমার সব ফ্যামিলি মেম্বাররা বের হতে লাগলো। মনে হয় এক্ষুনি বর চলে আসবে। হ্যাঁ, ওই তো বর চলে এসেছে। কিন্তু বরকে দেখা মাত্র আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এ আমি কাকে দেখছি? আরে, এ তো পল্লব, আমার বন্ধু। তার মানে পল্লব আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সাথে আমার আরও অনেক বন্ধু আছে। না, এটা কি করে হবে? এটা হতে পারে না। তারপর পল্লব আর আমার বন্ধুগুলো বাড়ির ভিতর ঢুকতে যাবে, তখনই আমি গিয়ে ওদের পথ আটকাই। পল্লব, তুই তুই আমার সাথে এমন প্রতারণা করলি? আরে কি দোষ করেছিলাম আমি? হ্যাঁ বল, চুপ কেন? তখনই আব্বু এসে আমার গালে একটা চড় বসিয়ে দিলেন আর বললেন, তুই কিভাবে ওর কলার ধরার সাহস পেলি? তোকে না এইখান থেকে যেতে বলছি। চলে যা এইখান থেকে। আব্বু আমার একটা চুপ, আমি আর কোনো কথা শুনতে চাই না। চলে যা তুই এইখান থেকে। আমি আর কিছু বললাম না। ওদের কাছ থেকে একটু দূরে চলে আসলাম আর গিয়ে রাস্তার পাশে বসে পড়লাম। আর তারা বরযাত্রীদেরকে নিয়ে বাড়িতে ঢুকে পড়লো। বসে বসে ভাবতে লাগলাম পল্লব আমার সাথে এমনটা কেন করলো? কি ক্ষতি করেছিলাম আমি তার? কথাগুলো ভাবছি, ঠিক তখনই আমার কাঁধে কারো হাতের ছোঁয়া পেলাম। পিছনে ফিরে দেখি যে শুভ। শুভ, তুইও তো জানতি, আমায় কিছু বললি না কেন? ভিতরে চল, আঙ্কেল তোকে ডাকছে। মানে? আরে চল না, গেলেই বুঝতে পারবি, চল। এই বলে শুভ আমার হাত টেনে ধরে বাড়ির ভিতরে নিয়ে গেল। বাড়ির ভিতর যাওয়ার পরই পল্লব আমার কাছে এসে তার মাথার পাগড়ি আমায় পরিয়ে দিল আর স্টেজে নিয়ে একটা বউয়ের সাজে মেয়ের কাছে বসিয়ে দিল। আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। একটু পর কাজী কনেকে কবুলও বলতে বললেন, আর ও সাথে সাথে কবুল বলে ফেললো। তারপর আমায় কবুল বলতে বলা হলো, কিন্তু আমি বলছি না। একবার বাবা মার দিকে, আর একবার বন্ধুদের দিকে, আর একবার কনের দিকে তাকাচ্ছি। আমার এরকম তাকানি দেখে বাবা ধমক মেরে বসলেন, এই তাড়াতাড়ি কবুল বল। আব্বু এসব কি হচ্ছে? কবুল বলবো কেন? কার বিয়ে আজ? আর আমাকে এইখানে কেন আনা হয়েছে? তুই কবুল বলবি কি না? না আমি আমার লাঠিটা নিয়ে আসবো। বাবার বলতে দেরি, আমার কবুল বলতে দেরি হলো না। আমার এই অবস্থা দেখে উপস্থিত সবাই একেবারে হেসে শেষ হয়ে যাচ্ছে।
আর আমি এইদিকে আবুলের মতো তাদের দিকে তাকিয়ে আছি। তারপর কনেকে আমার কিছু কাজিনরা নিয়ে গেল, আর আমার বন্ধুরা আমায় ছাদে নিয়ে গেল। কি মামা, কেমন দিলাম? মানে কি এইসবের? কি হচ্ছে আমার সাথে? একটু খুলে বলবি তোরা? আচ্ছা তাহলে শোন, কাল বিকালে তুই আমাদের সাথে দেখা করার আগেই তানিয়া আপু আমাকে কল দেয় আর তোর এমন ব্যবহারের কারণ জানতে চাইলো, তাই আমি সব বলে ফেলি। তারপর উনি এই প্ল্যানটা বের করেন। মানে কি প্ল্যান? এই যে কালকে তুই আমাদের ওখান থেকে যাওয়ার পর উনি আমাকে কল করেন, আর আমি ওনাকে বলে দেই যে তুই আজ ওনাকে তোর ভালোবাসার কথা বলবি, আর উনি কাল রাতে কোনো বিষ খায়নি, সবই তোকে একটু শিক্ষা দেবে বলে। আর তোর বাবা মাকেও তানিয়া আপু এরকম অ্যাক্টিং করার জন্য বলে দিছিল। আর আজকে কিন্তু তুই আজ বর্ষে যে কাকে বিয়ে করতে আসলি, আর আমার সাথেই বা কার বিয়ে হলো? কেন, তোর আর তানিয়া আপুর বিয়ে হয়েছে, আর আমি তো জাস্ট তানিয়া আপুর কথা মতো বর সেজে এসেছিলাম, যাতে তোকে উনি একটু কষ্ট দিতে পারেন। আমার সাথে তোরা সবাই এমনটা করতে পারলি? জানিস আমি কত কষ্ট পেয়েছি? কি করবো বল, তানিয়া আপুই তো আমাদের সবাইকে এমনটা করতে বলল। জানিস তানিয়াকে হারানোর ভয়ে ছিলাম এতক্ষণ, নিজেকে কত বড় অপরাধী মনে করেছিলাম। বন্ধু, এইসব কথা এখন বাদ দে, এখন তো খুশির সময়, আর এই সময়ে যদি তুই এইভাবে মন খারাপ করিস তাহলে কেমনে হয়? এখন খুশির সময়, তুই এভাবে মন খারাপ করলে কেমনে হবে? আর তোদের যে আমরা আবার মিলিয়ে দিলাম, তার জন্য কিন্তু একটা টিট চাই। শালা, আমার জীবন তেনা তেনা কইরা এখন আইসস ট্রিট নিতে? আয়, তোদের ট্রিট দিতেছি। এই বলে দুই হারামিকে কিছুক্ষণ উড়াধুরা পিটানি দিলাম। বন্ধু, এইবারের মতো মাফ করে দে, আর জীবনেও ট্রিট চাবো না। আমার তো পিঠ শেষ হইয়া গেল রে। এইভাবেই আরো অনেকক্ষণ বসে হারামি বন্ধুদের সাথে আড্ডা দিলাম। দেখতে দেখতে রাত প্রায় 12টা হয়ে গেল, কিন্তু হারামিগুলা ছাড়ছেই না। কিরে, সারা রাত কি এইখানে বসে থাকবি না ঘরেও যাবি? না মানে কি মানে মানে করছিস? ঘরে যা বলছি। সেই বিকাল থেকে মেয়েটা রুমে একা একা বসে আছে, যা। বাবার এমন রাগ দেখে এক দৌড়ে ছাদ থেকে নিচে নেমে আসলাম। তারপর রুমে ঢুকে পড়লাম। রুমে ঢুকে দেখি মরিয়ম আর তানিয়া গল্প করছে। আমায় আসতে দেখে মরিয়ম উঠে চলে গেল আর কানে কানে বলে গেল, ভাইয়া, বিড়ালটা ভালো করে মারিস। এই কথা বলেই মরিয়ম চলে গেল। আর আমি ধীরে ধীরে তানিয়ার কাছে যেতে লাগলাম। আমি তার কাছে যেতেই সে উঠে এসে আমায় সালাম করলো। তারপর আবার গিয়ে বিছানায় বসে পড়ল। আমি কিছু বলতে যাব তার আগে তানিয়া তার ঘোমটা তুলে বলল, আমায় একদম ছোবেন না বলে দিলাম। কিন্তু কেন? তানিয়া, আমি জানি আমি অনেক বড় একটা ভুল করেছি, কিন্তু সত্যি আমি এখন তোমায় মন থেকে ভালোবেসে ফেলেছি। প্লিজ আমায় একটা সুযোগ দাও। কথা দিচ্ছি আমি তোমায় আর কখনো কষ্ট দিব না। সত্যিই তো? আর কখনো কষ্ট দিবি না আমায়? সত্যি। না, এটা হবে না। তোমায় একটা শাস্তি পেতেই হবে। বলো রাজি আছো? শাস্তি? কি শাস্তি? আগে বলো রাজি কিনা। ওকে, আমি রাজি আছি, তুমি বলো। আমায় না একটা মানে হ্যাঁ বলো কি? আমার একটা কিউট বেবি চাই, ঠিক তোমার মতো। এই বলে তানিয়া আমায় এসে জড়িয়ে ধরলো আর লজ্জায় আমার বুকে এসে মুখ লুকালো। আমি তো তানিয়ার কথা শুনে অবাক হলাম। তারপর বললাম, ও মা, তাই নাকি? তাহলে তো এখনই কাজে লেগে যেতে হবে। তানিয়ার থুতনি ধরে হালকা উপরে তুললাম। যা দুষ্টু, আমার বসে লজ্জা করে না? তা তো হবে না বাবু, আজ তো অনেক কাজ করতে হবে আমার। এই 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 এই, আমার কাছে আসবা না বলে দিলাম। আর কিছু বলার আগেই আমি তানিয়ার ঠোঁট আর আমার ঠোঁট জোড়া এক করে দিলাম। আরে ভাইয়া আর আপুরা, আর কি দেখবেন? এখন যে যার কাজে যান, আর কিছু বলবো না। আমাকে আমার কাজটা করতে দেন।